আজকে আর্থিক বিবরণী নবম অধ্যায়ের ক্লাস নাম্বার হবে 5। সৃজনশীল সমস্যা 11, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সংক্রান্ত। জনতা ট্রেডার্সের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। রেওয়া মিল 31 ডিসেম্বর 2020 প্রারম্ভিক মজুত পণ্য। ক্রয় বিক্রয় দুইটাই আছে। মজুরি, বেতন, উপযোগ খরচ 12% প্রতিরক্ষা সঞ্চয়পত্র পার্সেন্টেজ আছে, তারিখ নাই। এমত অবস্থায় কিছু না বললে আমরা 1 বছরের সুদ হিসাব করব, এটা আমাদের আয় হবে, কারণ প্রতিরক্ষা সঞ্চয়পত্রটা আমাদের বিনিয়োগ। মেরামত খরচ, প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ কিছু আমরা পেয়েছি অলরেডি, তাহলে দেখতে হবে 4000 টাকা আমরা পেয়েছি, আর 40,000 টাকার 12%, 4×12 48, 4800 টাকা হয়। দেখতে হবে বকেয়া সম্পর্কে কিছু বলা আছে কিনা, না থাকলে আমরা 800 টাকা বকেয়া হিসাবে ধরতে হবে। মণিহারি, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। মণিহারি একটা খরচ। আসবাবপত্র, উত্তোলন, মূলধন। যোগফলটা দেওয়া আছে 3,92,000। সমন্বয়গুলির মধ্যে স্যার হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু ও, ক্লাস তো শুরু করলাম, একটু পরে ক্লাসের শেষে তোমাকে সময় দিবে। তুমি 7 নাম্বার না কত নাম্বার বলছিলা নাকি? জি স্যার। হ্যাঁ, আইটেমটা আমাকে একটু পড়ে শোনাবা, তুমি লিখে নাও ভালো করে কোন আইটেমটা কি অবস্থা। হ্যাঁ, আমাকে পড়ে শোনাবা। ঠিক আছে। আচ্ছা, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা। 2,900 টাকার পণ্য ক্রয় করা হয়েছে যা যথাযথভাবে হিসাবভুক্ত হয়নি এবং মূল্য পরিশোধ করা হয়নি। সমাপনী মজুদের মূল্য দেওয়া আছে 65,000, আর বলতেছে 9,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে যা যথাযথভাবে হিসাবভুক্ত হয়নি। তার মানে এটা আমরা ক্রয় হিসাবে লিখার কথা, সেটা লিখিনি, এবং মূল্য পরিশোধ করিনি। আমাদের প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে, এই হলো অবস্থা। আর এগুলি মজুদের অন্তর্ভুক্ত আছে কিনা সে সম্পর্কে কিছু বলে নাই, আমরা ধরে নিব মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 3,500 টাকা, যা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মুনাফাহীন পণ্য বিক্রয় করলে এটি লেনদেন ঠিক আছে, তবে এর দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না বিধায় এটাকে আমরা ক্রয় থেকেও বাদ দিয়ে রাখতে চাই, বিক্রয় থেকেও বাদ দিতে চাই। এটার মানে হলো ক্রয় বিক্রয়ের ভলিউমটা আমরা কমায় রাখতে চাই, অর্থাৎ এটাকে আমরা, যেহেতু আমাদের আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন আনয়ন করেনি, সুতরাং এটাকে আমরা আমাদের লেনদেনের পর্যায় থেকে আপাতত বাদ রাখতে চাই। এই জন্য এটা ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ। আবার যদি কেউ মনে করো যে এটা আমরা আসলেই রেখে দিব, তাহলে কিছুই করতে হবে না এই সমন্বয়ের, অর্থাৎ তুমি বিয়োগ করবা না, ক্রয় থেকেও বাদ দিবা না, বিক্রয় থেকেও বাদ দিবা না, তাহলেও কিন্তু অঙ্ক রাইট। তবে যেটা কনভেনশন চলে আসতেছে, রীতি, সেটা হলো এটা ক্রয় থেকেও বাদ, বিক্রয় থেকেও বাদ। মালিক নিজ প্রয়োজনে 4,000 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি। পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, ক্রয় থেকে বাদ যাবে, আবার মূলধন থেকেও বাদ যাবে। আসবাবপত্রের উপর 10% আরো অবশ্যই ধরতে হবে। নিট ক্রয়ের পরিমাণ নির্ণয়। মোট লাভ 49,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি, মোট লাভটা আর বের করতে হবে না, আমরা নিট মুনাফা বা ক্ষতি বের করব। 2020 সালের 31 ডিসেম্বর তারিখের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে 3টা জিনিস করতে হবে। প্রথমটা দেখো, নিট ক্রয়, ক্রয় দেওয়া ছিল 90,000, এর সাথে অলিখিত ক্রয় যেটা পাওনাদারের সাথে আবার যোগ করতে হবে 9,000, তাহলে 99,000। মুনাফাবিহীন পণ্য বিক্রয় 3,500, তারপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 4,000, তাহলে নিট ক্রয়ের পরিমাণ মানে হলো কি বিক্রয়যোগ্য পণ্য আমাদের 91,500 টাকা। হ্যাঁ, আর ওই যে যদি তুমি মুনাফাহীন পণ্য বিক্রয়কে বাদ না দাও, তাহলে কিন্তু আমাদের আরো 3,500 টাকা বেড়ে যাবে, তাও কিন্তু অঙ্ক হবে। তবে আমাদের দেশে যেটা চলতেছে, এ ধরনের মুনাফাহীন পণ্য বিক্রয়কে ক্রয় থেকেও বাদ দিতে হয়, আবার বিক্রয় থেকেও বাদ দিতে হবে যদি বিক্রয়ের কোনো কাজ থাকে আমাদের সাথে। এখন তাহলে এখন মনে হচ্ছে নাই, কারণ আমরা তো মোট মুনাফা দেওয়া আছে সেটা দিয়ে কাজটা করব, এই জন্য আর বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। এমনি এটার সমাধানটা মনে রাখবা, মুনাফাহীন পণ্য বিক্রয় একদিকে ক্রয় থেকে বাদ যাবে, আর একদিকে বিক্রয় থেকে বাদ যাবে।
এরপরে আয় বিবরণীটা দেখো, জনতা ট্রেডার্স এর আয় বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য মোট লাভ, যেটা প্রশ্নে প্রদত্ত, 49,000। বাদ পরিচালন ব্যয় সমূহের মধ্যে আছে বেতন খরচ, উপযোগ খরচ, মেরামত খরচ, মণিহারি, আসবাবপত্রের অবচয় 10% ধরতে বলছে, আমরা 10% ধরলাম। তাহলে মোট খরচগুলি হয় 61,700, আর আমাদের মোট লাভ দেওয়া ছিল 49,000। তার মানে নিট পরিচালন ক্ষতি হয়ে গেছে, মুনাফা আর হয় নাই। নিট পরিচালন ক্ষতি 12,700 টাকা। এর সাথে অপরিচালন আয়, অপরিচালন আয়ের মধ্যে একটাই আছে, প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ। আমরা পাওনা হয়েছি 12% হারে 4,800 টাকা। অলরেডি রেওয়া মিলে দেওয়া ছিল 4,000, এজন্য দেখো বকেয়া হিসাবে যোগ দেখানো হয়েছে 800, মানে মোট 4,800 টাকা আমাদের অপরিচালন আয় হিসাবে যোগ করতে হচ্ছে প্রতিরক্ষা সঞ্চয়পত্রের সুদ। আর যদি একেবারেই দেওয়া না থাকতো, মনে করো কোথায় রেওয়া মিলে 4,000, তাহলেও কিন্তু আমরা 4,800 টাকাই দেখাতাম, তখন সম্পূর্ণ অংশ বকেয়া হইতো। এখন সম্পূর্ণ অংশ বকেয়া হয় নাই, এখন বকেয়া হয়েছে 800, আর এমনি আমাদের আয় হয়েছে 4,800। তাহলে নিট ক্ষতি আমাদের একটু কমে গেছে, 7,900 হয়েছে। কারণ মোট ক্ষতি ছিল, নিট পরিচালন ক্ষতি ছিল 12,700, আর অপরিচালন আয় হলো 4,800, বিয়োগ করলে এখন আমাদের ক্ষতি আছে 7,900। তারপরে দেখো জনতা ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। এখানে সম্পদ সমূহ দেখাতে বলছে, অর্থাৎ পুরো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলে নাই। তো সম্পদ সমূহের মধ্যে প্রথমে চলতি সম্পদ, প্রাপ্য হিসাব 50,000, প্রতিরক্ষা সঞ্চয়পত্রের বকেয়া সুদ, সুদের বকেয়া অংশটা এখানে আসবে 800 টাকা, সমাপনী মজুত পণ্য 65,000, 1,15,800। আর স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র 57,000, বাদ পুঞ্জীভূত অবচয়, এতদিন পরে বিয়োগটার নাম ঠিক করেছে, বাদ পুঞ্জীভূত অবচয় 5,700, তাহলে হবে 51,300। আর বিনিয়োগের অধীনে আমাদের আর কোনো স্থায়ী সম্পদ নেই। বিনিয়োগের অধীনে 12% প্রতিরক্ষা সঞ্চয়পত্র 40,000, এটা প্রথম ঘরে লিখে দাগ দিয়ে আবার শেষ কলামে নিয়েছে। তাহলে আমাদের মোট 3 ধরনের সম্পদ, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ আর বিনিয়োগ, এই 3 ধরনের সম্পদ মিলে 2,07,100 টাকা। এ ছিল আমাদের প্রথম অঙ্কটা। এরপরে 12 নাম্বার সৃজনশীল, 12 নাম্বারটা একটু দেখো। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এটাও জনাব কায়সারের ব্যবসায়ের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। হিসাবের নাম, ডেবিট ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, পণ্য ক্রয় পণ্য বিক্রয় আলাদা করে দেওয়া আছে, ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ যাবে, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ, মজুরি দেওয়া আছে, বেতন ভাড়া মণিহারি মূলধন, 6% ঋণ 1/7/2020, অঙ্ক দেখা যাচ্ছে 31 ডিসেম্বর 2020, তার মানে ঋণের সুদ ধরতে তো হবেই 6 মাসের, 1/7 যেহেতু 2020, আর যদি 1/7 2019 হতো তাহলে কিন্তু আমরা 1 বছরের ধরতাম। এখন যেহেতু হিসাব সময়ের মধ্যে তারিখ আছে, এজন্য 6 মাসের ধরতে হবে। এবং যা দেখা যাচ্ছে রেওয়া মিলে ঋণের সুদ নাই, এর মানে হলো সম্পূর্ণটাই বকেয়া, একদিকে খরচ দেখাইতে হবে, একদিকে দায় দেখাইতে হবে, পুরোটাই। উত্তোলন, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি, হাতে নগদ, বিজ্ঞাপন, আসবাবপত্র। সমন্বয়গুলির মধ্যে দেখো প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 3,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ প্রারম্ভিক মণিহারি ভুলে প্রারম্ভিক মজুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাহলে এটা প্রারম্ভিক মজুদ থেকে বাদ দিতে হবে, কারণ এটা তো প্রারম্ভিক মজুদ না, কারণ এটা তো আমরা বিক্রি করব না। আর আরেক দিকে 3,000 টাকা আবার মণিহারির সাথে যোগ করতে হবে, মানে এই বছর আমরা যখন মণিহারি খরচ করব, ব্যবহার করব, তখন আগের মণিহারিগুলাই আমরা ব্যবহার করার চিন্তা করব। সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা, যার মধ্যে 2,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে, আবার সমাপনী মজুদ বলছে 30,000, তার মধ্যেও 2,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা হলো সমাপনী মজুদ থেকে বাদ যাবে, আরেকবার মণিহারি থেকেও বাদ যাবে। সমাপনী মজুদ থেকে বাদ যাবে এই অর্থে আমরা প্রকৃত সমাপনী মজুদ কত সেটা বের করার চিন্তা করব 2,000 টাকা বাদ দিয়ে। আর মণিহারি থেকে বাদ দিবে জন্য, যেহেতু এটা বছরের শেষে হাতে রয়ে গেছে,
তার মানে এটা আমাদের অব্যবহৃত, এটা সম্পদ, কারণ এটা বাদ দিলেই আমরা আমাদের মণিহারি খরচের পরিমাণ জানতে পারবো। প্রাপ্য হিসাবের 4,000 টাকা আদায়যোগ্য নয়, এটা নতুন অনাদায়ী পাওনা। আসবাবপত্রের উপর 5% অবচয় ধার্য করতে হবে। বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত করতে হবে। বিজ্ঞাপন খরচ যা আছে, এখানে কোনো বিনামূল্যে পণ্য বিতরণ নাই, তাহলে বিজ্ঞাপন খরচ যা আছে তার অর্ধেক পরবর্তী বছরের জন্য বিলম্বিত করা মানে হলো এটাকে সম্পদ হিসাবে রেখে দিতে হবে, আর বাকি অর্ধেক আমরা খরচ দেখাবো। এই ছিল আমাদের সমন্বয়গুলি। করণীয়গুলোর মধ্যে দেখো, মণিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। এটা প্রায় বলেই ফেলছি আমি। প্রারম্ভিক মণিহারির সাথে মণিহারি ক্রয় যেটা রেওয়া মিলে আছে এটা যোগফল থেকে সমাপনী যেটা আছে 2,000, এটা বাদ দিলেই মণিহারি খরচের পরিমাণ আমরা বলতে পারবো। জনাব কায়সারের ব্যবসায়ের মোট লাভ নির্ণয় করো। নিট লাভ 32,250 টাকা ধরে ব্যবসায়ের মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ, এখানে কিন্তু আর সম্পদের পরিমাণ বলে নাই, বলতেছে নিট লাভ 32,200 টাকা ধরে ব্যবসায়ের মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ, দ্যাট ইজ দায়ের দিকটা দেখানোর জন্য বলেছে আমাদেরকে। এখন দেখো, প্রথমে মণিহারি খরচের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মণিহারি যেটা প্রারম্ভিক মজুদের মধ্যে যুক্ত ছিল সেটাই আমরা আগে লিখলাম 3,000, যোগ মণিহারি ক্রয় যেটা রেওয়া মিলে ছিল 1,650, তাহলে 4,650, আবার বাদ সমাপনী মণিহারি যেটা সমন্বয়ে ছিল 2,000, তাহলে মণিহারি খরচের পরিমাণ হলো 2,650। এখন আয় বিবরণীতে এই মণিহারি খরচ যদি আমাদেরকে লিখতে হয়, লিখতে তো হবেই, তাহলে কিন্তু আমরা এখান থেকেও লিখে ফেলতে পারি 2,650। আর যদি মনে করো না আমি আবার এরকম যোগ বিয়োগ করে আয় বিবরণীতে দেখাবো, তাও তুমি দেখাতে পারবা। এরপরে খ অংশ দেখো, খ অংশটা হলো জনাব কায়সারের আয় বিবরণী মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয়। ও তাহলে মণিহারি এখানে আসবে না, কারণ আমরা মোট লাভ বা মোট ক্ষতি পর্যন্ত নির্ণয় করব। বিক্রয় 2 লক্ষ টাকা বাদ ফেরত 350 রেও মিলেই ছিল, তার মানে নিট বিক্রয় হলো 1,99,650, মানে প্রকৃত বিক্রয় হলো 1,99,650 টাকা। বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য প্রথম ঘরে রাখলাম, দেখো 35,000, এখান থেকে প্রারম্ভিক মণিহারি বাদ যাবে, কারণ মণিহারিটা বিক্রির জন্য না, ভুলে প্রারম্ভিক মজুদের সাথে যুক্ত হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে আমাদের প্রকৃত প্রারম্ভিক মজুদ যেটা সেটা হলো 32,000 আসলে। হ্যাঁ, এর সাথে ক্রয় আবার প্রথম ঘরে রাখলাম, বাদ ক্রয় ফেরত আছে রেওয়া মিলে 500, আবারও প্রথম ঘরে রাখলাম, যোগ অলিখিত ক্রয় আছে 4,000, এইবার আমরা নিলাম আউটারে, অর্থাৎ এইটাই নিট ক্রয় 1,28,500। এর সাথে যোগ করতে হবে মজুরি, তাহলে এই তিনটে আইটেমের যোগফল অর্থাৎ প্রারম্ভিক মজুদ, নিট ক্রয় আর মজুরি, এই তিনটা যোগফল 1,63,500। এখন এখান থেকে বিয়োগ করতে হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্যটাও প্রকৃতটা দেওয়া নাই, তার মধ্যে আবার মণিহারি যুক্ত আছে, এই জন্য আমরা ওইটা প্রথম ঘরে লিখে সমাপনী মণিহারিটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের প্রকৃত অর্থে সমাপনী মজুদ পণ্য যেটা সেটা হলো 28,000। তাহলে 1,63,500 থেকে 28,000 বাদ দিলে 1,35,500, এটা হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, মানে যে পণ্যগুলো আমরা বিক্রয় করেছি তাদের ব্যয়ের পরিমাণ হলো 1,35,500। আর নিট বিক্রয় যেটা বের করে রেখেছি তার থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাওয়া গেল 64,150 টাকা। মোট লাভ 64,150 টাকা। দেখো একটু এখানে যেটা শিখার বিষয় অঙ্কের বিশেষ করে সেটা হলো মণিহারির বিষয় নিয়ে, অর্থাৎ মণিহারি প্রারম্ভিক মজুদের মধ্যে যুক্ত আছে, সমাপনী মজুদের মধ্যে যুক্ত আছে। প্রারম্ভিকটা তাহলে কি করলাম, প্রারম্ভিক মজুদ থেকে বাদ দিলাম, সমাপনীটা সমাপনী মজুদ থেকে বাদ দিলাম, আবার প্রারম্ভিক মণিহারিটা মণিহারি খরচ নির্ণয়ের সময় আগেই লিখলাম, তার সাথে মণিহারি ক্রয় যেটা রেওয়া মিলে আছে এটা যোগ করলাম, যোগফল থেকে যেটা সমাপনী মণিহারি যেটা সমাপনী মজুদের মধ্যে যুক্ত ছিল সেটাকে আমরা আবার কি করলাম,
বিয়োগ করে দিলাম। তাহলে মণিহারি নিয়েই এখানে একটু কাজটা বেশি, এটা একটু খেয়াল করতে হবে। এরপরে গ অংশ দেখো, গ অংশটা হলো জনাব কায়সারের আর্থিক অবস্থার বিবরণী, মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করবে। পুরাটা না, মোট দায় আর মালিকানা সত্ত্ব। তো দায় ও মালিকানা সত্ত্ব লিখে তারপরে লেখা হয়েছে চলতি দায়। চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব 11,500 যোগ অলিখিত ক্রয় 4,000, অর্থাৎ ওই যে ধারে কিনেছিলাম, যেটার মূল্য পরিশোধ করি নাই, যেটা হিসাবভুক্ত হয় নাই, সেটাই এটা। একদিকে আমরা ক্রয়ের সাথেও যোগ করেছি, আর একদিকে আমরা প্রদেয় হিসাবের সাথে যোগ করে দেখালাম। কারণ ধারে ক্রয় যদি হিসাবে লেখা না হয়, তাহলে একদিকে ক্রয়কে বৃদ্ধি করতে হবে, আর একদিকে আমাদের প্রদেয় হিসাবকেও বৃদ্ধি করতে হবে, সেই দৃষ্টিভঙ্গি থেকে। ঋণের বকেয়া সুদ, ঋণের সুদ 50,000 টাকার 6%, 6 মাসের বের করতে হবে, এই জন্য 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ করা হয়েছে, হ্যাঁ, 1500 টাকা। তাহলে আমাদের মোট চলতি দায়ের পরিমাণ সৃষ্টি হয়ে গেল 17,000। আর দীর্ঘমেয়াদী দায়ের অধীনে 6% ঋণ, ওই যে ঋণের উপরে আমরা সুদ ধরলাম, সেটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী দায়, এই হেডলাইনের অধীনে আনতে হবে 50,000 টাকা। মালিকানা সত্ত্ব মূলধন 1,25,000 যোগ নিট লাভ, যেটা প্রশ্নে প্রদত্ত দেওয়া ছিল 32,250, তাহলে যোগফল হলো 1,57,250 বাদ উত্তোলন 25,000, তাহলে হলো 1,32,250। এটা হলো কি মালিকানা সত্ত্ব, কোনটা 1,32,250। আর মোট দায় ও মালিকানা সত্ত্ব মানে এখানে দুইটা দায় ছিল, একটা চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়, আর একটা মালিকানা সত্ত্ব, এই তিনটার যোগফল হলো মোট দায় ও মালিকানা সত্ত্ব। এর পরবর্তী অঙ্কে যাও, 13 নাম্বার, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এটাও ভ্যাট সংক্রান্ত। ভ্যাটের বাংলা হলো মূল্য সংযোজন কর, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলা করে যদি আমরা সংক্ষেপে তাহলে বলা হয় মূসক, মূল্য সংযোজন কর। আর ইংরেজি শব্দ ভ্যাট, VAT, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আর বাংলা হলো এটার মূসক, মূল্য সংযোজন কর। এই সমস্যাটা এখানে আছে। জনাব সাব্বিরের ব্যবসায়ের 2020 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল ও অন্যান্য তথ্য ছিল নিম্নরূপ। রেওয়া মিল 31 ডিসেম্বর 2020, হিসাবের নাম ডেবিট ক্রেডিট, হাতে নগদ 80,000, ব্যাংক জমা অতিরিক্ত, মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ, যন্ত্রপাতি, অবশ্যই সঞ্চিতি যন্ত্রপাতি। অবশ্যই সঞ্চিতি মানে যেটাকে আমরা আধুনিক যুগের নাম হলো পুঞ্জীভূত অবচয়, আর অবশ্যই সঞ্চিতি হলো মধ্যযুগীয় নাম, আর একেবারে আগের নাম এখানে এটা আসতোই না রেওয়া মিলে, কারণ তখন আমরা অবশ্যইকে সরাসরি সম্পদ থেকে বাদ দিয়ে দেখাতাম। 14% বিনিয়োগ 1/7/2020, হিসাব সময়ের মধ্যেই তারিখ, তার মানে 6 মাসের। 16% বন্ধকি ঋণ 1/9/2020, হিসাব সময়ের মধ্যে, এটাও তবে 1/9, তার মানে 9, 10, 11, 12, 4 মাসের সুদ ধরতে হবে। আর বিনিয়োগের সুদ হিসাব করতে হবে 6 মাসের। বিনিয়োগের সুদটা হবে আয়, বন্ধকি ঋণের সুদ হবে ব্যয়। মূলধন, উত্তোলন, ক্রয়, পরিবহন, বিজ্ঞাপন খরচ, বেতন খরচ, ভাড়া খরচ, পণ্য ক্রয় ও বিক্রয় 15% ভ্যাট সহ, অর্থাৎ এই ক্রয় এবং বিক্রয়ের মধ্যে ভ্যাটও যুক্ত হয়ে গেছে। তো ভ্যাটের দ্বারাই তো আমাদের আয় ব্যয় বোঝায় না, ভ্যাট দ্বারা আমাদের একদিকে চলতি সম্পদ আর একদিকে চলতি দায় বোঝায়, এই হলো কাহিনী। এখন এখানে ভুলে যুক্ত হয়ে গেছে, এটাকে বাদ করতে হবে, তবে নির্ণয়টা করতে হবে এখান থেকেই। আবার সহ থাকলে, জাবেদা করার সময় একটা কথা বলছিলাম, সহ থাকলে ভ্যাট নির্ণয়ের কৌশলটা হলো কি 115 দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাকে, আর 15 দিয়ে গুণ করতে হবে। পণ্য ফেরত, তো ভ্যাট বের করার আগে পণ্য ফেরতটা বাদ দিয়ে নিতে হবে, কারণ ফেরতের উপর তো আর আমরা ভ্যাট হিসাব করব না, এজন্য আগে ফেরত বাদ দিয়ে তারপরে ভ্যাট গণনা করতে হবে। ভ্যাট চলতি হিসাব একটা দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখতেছি ক্রেডিট, তার মানে এটা দায়, হ্যাঁ। এরপরে আমাদের ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাট আছে, তাহলে আমরা দেখবো আমাদের বিক্রয় ভ্যাটের সাথে ভ্যাট ক্রেডিটটা যোগ করে ডেবিটটা মানে ক্রয় ভ্যাটটা বাদ দিব, তারপরে যদি ক্রেডিট বড় হয় এটাকে আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসাবেই দেখাইতে হবে। আরেকবার বলবো অঙ্কের সময়। এরপরে বিনিয়োগের সুদ দেওয়া আছে কিছু, আমরা দেখতে হবে আমরা কত পাওনা হই, পেয়েছি কত, বকেয়া কত, এটা দেখতে হবে আমাদের।
ঋণের সুদ কিছু দেওয়া আছে, এখানেও দেখতে হবে বকেয়া কত। আর প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, সমন্বয়ে যাও। সমন্বয় সমূহের মধ্যে আছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 3,60,000 টাকা। এই মূল্যায়নের পরক্ষণে 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। মূল্যায়নের পরে আগুন লেগেছে, তার মানে কি আগুনে বিনষ্ট পণ্যগুলিও এই সমাপনী মজুদের মধ্যে আছে। তাহলে সমাপনী মজুদ প্রকৃত অর্থে 3,60,000 নাই এখন, কারণ আগুনের গুলি সহ 3,60,000। আগুনেরটা তো আমরা এখন বাদ দিয়ে দিব, তাহলে এখানে থাকবে আর 3,50,000। আচ্ছা, বীমা কোম্পানি 7,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। 10,000 টাকার পণ্য নষ্ট হয়েছে, বীমা কোম্পানি বলছে আমাদেরকে 7,000 টাকা দিয়ে দিবে, তাহলে আমাদের অ্যাবসলিউটলি ক্ষতি হচ্ছে 3,000। আর বীমা কোম্পানি যেটা আমাদেরকে দিবে বলছে এখনো দেয় নাই, সেটা আমাদের সম্পদ হবে। এখনো দেয় নাই, দিবে স্বীকার করেছে। বিনামূল্যে ভোক্তাদের মধ্যে 10,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। বিনামূল্যে পণ্য বিতরণ, এটা ক্রয় থেকে বাদ যাবে আর বিজ্ঞাপনের সাথে যোগ। আবার ভ্যাট নির্ণয় করার সময় এই বিনামূল্যে পণ্য বিতরণটাও কি করতে হবে, বিয়োগ করে তারপরে নির্ণয় করতে হবে। মোট বিজ্ঞাপন খরচটি 4টি আর্থিক বছরের মধ্যে সমন্বয় করতে হবে। তাহলে বিজ্ঞাপন খরচ যেটা আছে এটাকে 4টি আর্থিক বছরের মধ্যে সমন্বয়, তার মানে কি 4/1 খরচ 4/3 বিলম্বিত করতে হবে। তবে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করার পর এই কাজটা করতে হবে। প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, এটা নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবে 2% অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা বাদ দিয়ে বাকিটার উপরে আমরা 2% সঞ্চিতির ব্যবস্থা করব। ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করা বলছে। তারপরে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয়, তার মানে পুরো আয় বিবরণী করার দরকার নাই। তারপরে 2020 সালের 1 ডিসেম্বর তারিখে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে প্রশ্নটা যত বড়, সমাধানটা কিন্তু অত বড় না। তাহলে প্রথমে ভ্যাট চলতি হিসাব মানে এটা খতিয়ান করতে হবে। এই খতিয়ান করার আগে আমাদেরকে দুইটা গণনা করতে হবে, একটা হলো ক্রয় ভ্যাট নির্ণয় আর একটা হলো বিক্রয় ভ্যাট নির্ণয়। তাহলে আসুন ভ্যাট চলতি হিসাব দেখো, জনাব সাব্বিরের ব্যবসায়ের ভ্যাট চলতি হিসাব চলমান যে ছকে দেখানো হয়েছে। দেখো প্রথমে মিলে একটা ব্যালেন্স দেওয়া ছিল ক্রেডিট দিকে, ব্যালেন্সের ঘরে দেখো ক্রেডিট দিকে আনা হয়েছে 65,000 টাকায়, যেটা ব্যালেন্স। তারপরে এবার বিক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট সবসময় ক্রেডিট হয়, বিক্রয় ভ্যাটে যাবেটা কি হয় নগদান হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাবও ক্রেডিট। তাহলে বিক্রয়ের ভ্যাট ক্রেডিট, এই জন্য ক্রেডিট ঘরে আসছে। দেখো এটা 1,10,283। এখন যোগফল হলো আগের ব্যালেন্স সহ 1,75,283। আর 1,283 কিভাবে বের করেছে আমরা একটু পরেই দেখাচ্ছি। ক্রয় ভ্যাট এটা ডেবিট হয় 56,674, এটা বিয়োগ করা হয়েছে। তার মানে ভ্যাট চলতি হিসাবের ক্রেডিট ব্যালেন্স 1,18,609 টাকা। এটা যদি আমরা আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ চলতি দায়, হ্যাঁ এটা আর্থিক অবস্থার বিবরণী দায় হিসাবে আসবে, চলতি দায় এই টাকাটা আসবে। হ্যাঁ, আর যদি খতিয়ান আমরা নাও করতাম তাহলে এটাকে আমরা যোগ বিয়োগ করে আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে দেখাইতেই হবে। তো এখন তো খতিয়ান করার কারণে একটা সুবিধা হয়ে গেছে আমাদের। এবার কিভাবে ভ্যাটটা নির্ণয় করেছে দেখো, ক্রয় ভ্যাট নির্ণয় কিভাবে করলো, নিট ক্রয় ইন্টু 15 ডিভাইডেড বাই 115, মানে সূত্রটা এইভাবে দেখাচ্ছে সংক্ষেপে। তুমি যদি এইভাবে লিখো নিট ক্রয় ভাগ দিবা ডিভাইডেড বাই 115 আর উপরে লিখবা ইন্টু 15। তো এরা নিট ক্রয় কিভাবে করেছে, ক্রয় 4,50,000 বাদ 5,500 বাদ 10,000, এই 5,500 কোনটা, আর এই 10,000 হলো বিনামূল্যে পণ্য বিতরণ, আর এই 5,500 হলো ক্রয় ফেরত যেটা, সেটা বাদ দিয়ে তার মানে আমাদের দাঁড়ালো 4,34,500। এটাকে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে নিট ক্রয়ের উপরে বের করা হয়, এই কথাটা একটু খেয়াল রাখবা। আর বিক্রয় ভ্যাটও একই রকম, নিট বিক্রয় ইন্টু 15 ডিভাইডেড বাই 115। বিক্রয় দেওয়া ছিল 8,50,000 আর বিক্রয় ফেরত দেওয়া ছিল 4,500। তাহলে এটা বাদ দিয়ে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, তার মানে 8,45,500-কে তোমার 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ পাওয়া গেছে 1,10,283। এটাই হলো এই ফিগার, আর এই ফিগারটাই হলো এই ফিগারটা। এখন দেখো এটা বুঝো কিনা। আর যদি ভ্যাট চলতি হিসাব তৈরি করতে নাও বলে, তোমাকে যদি চলতি দায় নির্ণয় করতে বলে, তাহলেও তোমাকে ভ্যাট এই প্রক্রিয়ায় খসড়া আকারে বের করে তুমি দেখাইতে হবে তখনও। আর যদি না করো তাহলে ওই যে দায়ের দিকে যোগ বিয়োগ করে দেখাইতে হবে।
এরপরে হলো খ অংশ, আয় বিবরণী মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় পর্যন্ত। এখানে দেখো বিক্রয় 8,50,000, বাদ বিক্রয় ফেরত 4,500, 8,45,500, বাদ বিক্রয় ভ্যাট অলরেডি আমরা বের করে ফেলছি আগেই, এটা বিক্রয় থেকে বাদ 1,10,283। তাহলে আসলে আমাদের সবকিছু বাদ দিয়ে নেট বিক্রয়ের পরিমাণ দাঁড়ালো 7,35,217 টাকা। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এর মধ্যে আছে প্রারম্ভিক মজুত পণ্য 2,50,000, এটার সাথে আর কোনো যোগ বিয়োগ নাই এবার। আর ক্রয় আছে 4,50,000, বাদ ক্রয় ফেরত যেটা 4,500, তারপর 4,44,500, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ 10,000, 4,34,500, বাদ ভ্যাট 56,674 যেটা আমরা বের করেছি, তাহলে থাকে 3,77,826। এখান থেকে বাদ দিতে হবে আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্যটা যেহেতু আমাদেরই ক্ষতি, সুতরাং এটার উপরে কিন্তু আবার ভ্যাট বের করার সময় এটা বাদ দিতে হবে না, এই জন্য এটাকে পরেই বাদ দেওয়া হয়েছে। বাদ আগুনে বিনষ্ট পণ্য 10,000, তাহলে 3,67,826। আর ক্রয় পরিবহন, তাহলে সবগুলা যোগ করা হয়ে গেছে। ক্রয় পরিবহন এটা প্রত্যক্ষ খরচ, তাহলে 6,67,826। বাদ সমাপনী মজুত পণ্য, তার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে বিধায় সেটা আবার এখান থেকেও বাদ। দেখো এটা ক্রয় থেকে একবার বাদ গেছে, আবার এখান থেকে একবার বাদ গেল, তাহলে হলো কত 3,50,000 বাদ দিলাম প্রকৃত সমাপনী মজুত, তাহলে দাঁড়ায় 3,17,826। তাহলে মোট লাভ হলো 4,17,391। তাহলে এইখানে মোট লাভ পর্যন্ত নির্ণয়ে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে বা সতর্ক হইতে হবে, আমি বলবো এই জন্য যে এখানে একটু ভ্যাটের কাহিনীগুলো আছে, সাথে আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকলে আমরা কোন কোন জায়গা থেকে বাদ দিলাম এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখানে একটা নোট আকারে আছে, দেখো এখানে ভ্যাট নির্ণয় করার পরে আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়া হয়েছে, এর বিপরীত পদ্ধতিতে আগুনে বিনষ্ট পণ্য বাদ দেওয়ার পরেও ভ্যাট নির্ণয় করা যায়, উভয় পদ্ধতি সঠিক ও গ্রহণযোগ্য। অর্থাৎ তুমি আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিয়েও কিন্তু ভ্যাট নির্ণয় করতে পারো, সেটাও গ্রহণীয়। তবে এরা করেছে আগুনে বিনষ্ট পণ্যকে পরে বাদ দিয়েছে। তুমি যদি মনে করো আমি আগুনে বিনষ্ট পণ্যটাও বাদ দিয়ে তারপরে ভ্যাট নির্ণয় করব, সেটাও তুমি করতে পারবা। শুধু ভ্যাটের সংখ্যায় পরিবর্তন আসবে, অঙ্কের ফলাফলে একটু পরিবর্তন আসবে, কিন্তু নীতিগতভাবে আমরা ঠিক আছি, এই কথাটাই এখানে বলা হয়েছে। অর্থাৎ আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়েও তুমি ভ্যাট নির্ণয় করতে পারো, আবার আগুনে বিনষ্ট পণ্য বাদ না দিয়েও তুমি ভ্যাট নির্ণয় করতে পারো। এজন্য এটা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া হয়েছে, যাতে এটা নিয়ে কোনো মতভেদ বা মতদ্বৈততা অথবা বলতে পারি বন্ধুদের মধ্যে কোনো মনোমালিন্য না হয়। কারণ হিসাব বিজ্ঞান সামাজিক বিজ্ঞান, সুতরাং সমাজকে নিয়েই আমাদেরকে চলতে হবে। এরপরে জনাব সাব্বিরের ব্যবসায় চলতি দায় ও চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। চলতি সম্পদ নগদ তহবিল, বিনিয়োগের বকেয়া সুদ। বকেয়া সুদ কিভাবে নির্ণয় করতেছি দেখো, বিনিয়োগের পরিমাণ ছিল 2,50,000, 14% করে নির্ণয় করে ফেললাম, আর মাইনাস দেখানো হয়েছে 24,000। এই 24,000 কোনটা, যেটা রেওয়া মিলে সুদ আদায় হিসাবে দেওয়া আছে, রেওয়া মিলে ক্রেডিট দিকে দেওয়া আছে, এটা বাদ দিয়ে তারপরে আমরা বকেয়া সুদটা কত সেটা নির্ণয় করলাম 11,000 টাকা। প্রাপ্য হিসাব 3,19,500, বাদ অনাদায়ী পাওনা 5,000। হ্যাঁ, এটা নতুন অনাদায়ী পাওনা, এটা সমন্বয় উল্লেখ ছিল, তাহলে 3,14,500। বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই সঞ্চিতিটা অবশিষ্টের উপরে বলছে 2%, তাহলে আমরা 3,14,500 উপরে 2% ধরলাম, 6,290। এটাও বাদ দিলে 3,08,210। আর সমাপনী মজুত পণ্য 3,60,000 থেকে বাদ 10,000 আগুনে বিনষ্ট পণ্য বাদ, তাহলে 3,50,000। আর প্রাপ্য বীমার দাবি, অথবা অনেকে লিখে বীমার স্বীকৃত দাবি, হ্যাঁ, অথবা লিখতে পারো বীমা কোম্পানির নিকট প্রাপ্য, হ্যাঁ এই নামেও লিখতে পারো 7,000। বীমা কোম্পানির থেকে যে টাকাটা আমরা পাবো এটা আমাদের সম্পদ, এখনো দেয় নাই, দিবে, দ্যাট ইজ এক ধরনের প্রাপ্য হিসাব আর কি এটাও। তাহলে 7,56,210 হলো মোট চলতি সম্পদ।
চলতি দায়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত আছে 40,000 অমিলের আইটেম, প্রদেয় হিসাব অমিলের আইটেম 1,18,500। ভ্যাট চলতি হিসাব ক অংশ থেকে? কারণ ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট ব্যালেন্স দেখাচ্ছে, ক্রেডিট ব্যালেন্স মানে হলো চলতি দায়। আর যদি কখনো ভ্যাট চলতি হিসাবে ডেবিট ব্যালেন্স দেখায় তাহলে দেখাতে হবে চলতি সম্পদ হিসাবে। অর্থাৎ ক্রয় ভ্যাট এবং বিক্রয় ভ্যাট এটা আমাদের কখনো আয়ও না, আমাদের কখনো ব্যয়ও না। এটা একদিকে হয় সম্পদ, না হয় দায়। যদি ক্রয় ভ্যাট বেশি হয় তাহলে হবে সম্পদ, যদি বিক্রয় ভ্যাটের মানে ক্রেডিট অংশটা বেশি হয় তাহলে হবে দায়, চলতি দায়। তারপরে হলো ঋণের বকেয়া সুদ। ঋণের সুদ 3 লাখ টাকার 16%। এখান থেকে 20,000 টাকা আরও মিলে দেওয়া ছিল, অর্থাৎ এটা পরিশোধ হয়ে গেছে। তার মানে এখানে আসবে আর বকেয়াটা 28,000 টাকা। এই ছিল আমাদের চলতি দায়গুলি, 4টে আইটেম, যোগফল 3,05,109 টাকা। এরপরে 14 নাম্বার অঙ্ক যাও। এটা একটু দ্রুত শেষ করতে হবে, একটা ছেলের একটা সমস্যা আছে, এটা আলাপ করব। জনাব শাহাদাতের ব্যবসায় 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিলে অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ: হাতে নগদ 78,000 টাকা, ব্যাংকে জমা, দুইটাই চলতি সম্পদ, মজুদ পণ্য প্রারম্ভিক। তবে অঙ্কটা দেখা যাচ্ছে 1/7/2019 মজুদ লেখা, আর 2020 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিলে অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। তাহলে এখানে দেখতেছি আমি তারিখে কোনো ভুল আছে কিনা, কারণ যেহেতু 2020 31শে ডিসেম্বর, তো 31শে ডিসেম্বর হইলে এটা তো এখানে মজুদ পণ্য পহেলা জানুয়ারির হওয়ার কথা। পহেলা জানুয়ারির হওয়ার কথা, অর্থাৎ এটা 1/1/2020 হবে আমার মনে হচ্ছে তারিখটা। তারিখে সমস্যা আছে অঙ্কটাতে। বিনিয়োগ 1/1/2019 লেখা, বিনিয়োগের তারিখ না হয় আমরা সঠিক ধরলেও হিসাব অঙ্ক করতে পারবো 1 বছরের সুদ ধরে। বন্ধকি ঋণ 1/9/2019, তবে যেটা বুঝতেছি আমার মনে হয় তারিখগুলা তোমার ভুল আছে, এখানে 2020 সালের হবে এটা। পণ্য ক্রয় ও বিক্রয় 15% ভ্যাট সহ। পণ্য ফেরত, বিজ্ঞাপন খরচ, বেতন ভাড়া খরচ, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ভ্যাট চলতি হিসাব, স্থায়ী সম্পত্তি, বিনিয়োগের সুদ, মূলধন উত্তোলন। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,60,000 টাকা, প্রাপ্য হিসাবে 2,500 টাকা অবলোকন করো। অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% সঞ্চিতি। স্থায়ী সম্পত্তির উপর 10% অবশ্যই, বেশি একটা কিছু বলে নাই। ভ্যাট চলতি হিসাব তৈরি করতে বলছে আগেরটার মতোই। আর মোট লাভ ক্ষতি, মোট লাভ নির্ণয় আর মোট সম্পদের পরিমাণ নির্ণয়, একটু দেখে নাও দ্রুত, তবে তারিখগুলোতে মনে হচ্ছে ভুল আছে। ভ্যাট চলতি হিসাব আগের নিয়মেই একদম, দেখো পুরো জিনিসটা আমি একটু কম ব্যাখ্যা করতেছি এখানে, হুবহু আগেরটাই। এরপরে মোট লাভ বা ক্ষতি নির্ণয়, এখানে দেখো একটু বিক্রয় বাদ, বিক্রয় ফেরত বাদ, ভ্যাট যেটা তো বের করে ফেলছি সেটা বাদ, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ, ক্রয় বাদ, ফেরত, ভ্যাট চলতি হিসাব বাদ, বাদ সমাপনী মজুদ পণ্য, তারপরে মোট লাভ হয়ে গেল। এরপরে দেখো সম্পদের পরিমাণ, হাতে নগদ যেটা দেখতেছি ঠিক আছে, ব্যাংকে জমা, প্রাপ্য হিসাব, বাদ অনুযায়ী পাওনা, বাদ অনুযায়ী পাওনা সঞ্চিতি, সবই ঠিক আছে। এরপরে সমাপনী মজুদ পণ্য ঠিক আছে। বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগটা আমরা একটু দেখি, তাহলে তারিখের কনফিউশনটা আমরা একটু দূর করে ফেলতে পারবো। বিনিয়োগ দেখা যাচ্ছে আমাদের 2 লাখ টাকা আছে, 10% আছে। তাহলে বিনিয়োগের সুদ 1 বছরের ধরেছে, তার মানে তারিখগুলা ভুল আছে। এটা 1/1/2020 হবে বিনিয়োগের প্রথম তারিখটা। তাহলে এখানে তারিখগুলো আমাদের চেঞ্জ করতে হবে, শুধু তারিখগুলা 20 হবে, 2020 সাল হবে যেখানে 19 আছে। আর প্রারম্ভিক মজুদ যেটা সেটা হবে 1/1/2020, 1/7 না, 1/1/2020। এরপরে হলো স্থায়ী সম্পদের মধ্যে হলো স্থায়ী সম্পদ আছে, বাদ পুঞ্জীভূত অবচয় 4,80,000 দুইবার লেখা হয়ে গেছে, এটা থাকবে না, এই টাকাটাই হবে স্থায়ী সম্পদ 4,80,000 বাদ পুঞ্জীভূত অবচয় 48,000, তাহলে 4,32,000। আর 10% বিনিয়োগ 2 লক্ষ টাকা, ঠিক আছে, তাহলে মোট সম্পদ হয়ে গেল। তাহলে তারিখগুলো শুধু একটু মাত্র দেখে নেবা সবাই। এরপরে একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা তেমন একটা কিছু নাই, বেতন খরচ 10 মাসের আছে মানে 2 মাসের বকেয়া ধরবা। এরপরে আমি সমন্বয়গুলো একটু পড়ে দিই।
সমাপনী মজুত পণ্যের মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 38,000, যেটি কম সেটা ধরবা। মেশিনের উপর 10% অবশ্য ধার্য করো। তারপরে আছে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ 2,000 টাকা উত্তোলন করেছেন, যা হিসাবভুক্ত হয়নি। এটা একটু নতুন আইটেম পেয়েছি। মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা তুলে নিয়েছে, হিসাবভুক্ত হয় নাই। তাহলে এটা একবার হাতে নগদ থেকে বাদ দিয়ে দিবা, যেহেতু তুলে নিচে হিসাবভুক্ত হয় নাই। আরেকবার মূলধন থেকেও বাদ যাবে। আর বাকি অঙ্কটা আমরা দেখতেছি কম্পারেটিভলি সহজ। তোমাকে বলছে অপরিচালন খরচের পরিমাণ নির্ণয় করো। অপরিচালন খরচ, হ্যাঁ, এই পরিমাণটা নির্ণয় করবা। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট লাভ নির্ণয়। আর সমাপনী মালিকানা সত্ত্ব 1,21,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে। মানে আর্থিক অবস্থার বিবরণী সম্পূর্ণটাই করতে হবে, তবে সমাপনী মালিকানা সত্ত্ব তারা বের করে দিয়েছে। তুমি আর মালিকানা সত্ত্ব নিয়ে তেমন কিছু করতে হবে না। এই ছিল মোটামুটি আজকের আলোচনাটা। একটা ছেলে ব্যাংক সমন্বয়, দ্যাট ইজ অ্যাসাইনমেন্টের কি 7 নাম্বার আইটেমটা, ছেলেটা একটু তোমার ইয়েটা মাইকটা আনমিউট করে একটু বলো কি সমস্যাটা, একটু জোরে পড়ো শুনি। স্যার এখানে 7 নম্বরে দেওয়া আছে একটু জোরে আদায়ের বলো। জন্য ব্যাংকে। হ্যাঁ বলো। স্যার এখানে 7 নম্বরে দেওয়া আছে আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে, যা নগদান ভুক্ত হয়নি। আচ্ছা আবার স্যার, যেহেতু আমি আদায় করতে দিচ্ছি, তাহলে স্যার এটা নগদান ভুক্ত হয়নি কেন? একটু আরেকবার এটা পড়ো তো, তো আমার আরেকবার খাতে পড়ো, লাগতে জি, পারে। আপনি আরেকবার পড়ো তো পুরো প্রশ্নটা। এখানে স্যার 7 নম্বরে লেখা আছে আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত প্রাপ্য বিল বাবদ ব্যাংক 51,000 টাকা আদায় করেছে, যা নগদান 51,000, হ্যাঁ ভুক্ত রাইট, হ্যাঁ, হয়নি। যা হিসাবভুক্ত হ্যাঁ স্যার, তাহলে হয়নি। হয়নি। এখন তোমার প্রশ্ন যেটা দেখা দিয়েছে সেটা তো হলো আদায়ের জন্য আমরাই জমা দিয়েছি বা পাঠিয়েছি, ব্যাংক আদায় করে আমাদের হিসাবটাকে 51,000 টাকা দিয়ে ক্রেডিট করে ফেলছে, এই তো। জি স্যার। তারা বলতেছে নগদান বইতে হিসাবভুক্ত হয়নি। তোমার প্রশ্নটা হলো আমরা পাঠিয়েছি, তাহলে নগদান বইতে হিসাবভুক্তকরণ কিভাবে বাদ পড়েছে নাকি, এটাই তো। জি স্যার। হ্যাঁ স্যার, আবার এখানে লেখা আছে উক্ত বিলের লিখিত মূল্য 50,000 টাকা। লিখিত মূল্য 50,000 টাকা দেওয়া স্যার, তাহলে স্যার ব্যাংক কিভাবে 51,000 টাকা এটা কি কোনো আদায় করলো? পার্সেন্টেজ দেওয়া ছিল? না স্যার। কোনো পার্সেন্টেজ দেওয়া ছিল না। না স্যার, সম্ভবত ছিল না। উপরে কোথায় কোনো পার্সেন্টেজ আছে এই বিল বাবদ বা নোট বাবদ? না স্যার, আমি তো দেখছি না। কারণ পার্সেন্টেজ থাকলে বোঝানো যায় হয় যে এই বিলের উপরে নির্দিষ্ট মেয়াদ শেষে আমরা আবার সুদ পাবো, এই জন্য এই জিনিসটা করা হয়। অনেক সময় টাকা বেড়ে যায় সুদের টাকাটা সহ। এখন আমি জানি না সেই ধরনের কেস কিনা। তো আচ্ছা যাক, যেই হোক, এখন এটা নগদান বইতে ভুলে তারা লিখে নাই, এই হলো কথা। ঠিক আছে, নগদান বইতে ভুলে লিখে নাই, হ্যাঁ, অর্থাৎ নগদান বইতে ডেবিট করার কথা। এখন এটা তো একপক্ষীয় ব্যাংক সমন্বয় ছিল নাকি? জি স্যার। হ্যাঁ, কি দিয়ে শুরু করতে বলছে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা না ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, কোনটা? স্যার নগদান বই। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, তাহলে এটাকে করতে হবে তুমি যোগ করে দিতে হবে কত হাজার টাকা, 51,000 51,000। টাকা। কারণ ব্যাংক যেটা ভুল করেছে সেটা তারাই সংশোধন করবে, আমরা এখন যেভাবে ব্যাংক করেছে এইভাবে কাজটা করে শুধু মিলানোর চেষ্টা করব। তবে তোমার এখানে পুরো প্রশ্নটা একবার নিজেও দেখবা, আমি একবার দেখার চেষ্টা করব। তুমি একটু আগে জয়েন করবা, তাহলে আমি দেখবো এই কোনো প্রদেয় হিসাবে প্রদেয় নোটটার উপরে কোনো পার্সেন্টেজ ছিল কিনা। পার্সেন্টেজ থাকলে কিন্তু আমাদের এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে, অর্থাৎ বিলের মূল্য কম থাকলেও আদায়ের সময় অনেক সময় বেশি আদায় হইতে পারে, যদি সুদের টাকা থাকে সুদ সহ তখন বেশি হয়ে যেতে পারে। এজন্য পুরো প্রশ্নটা পড়ে দেখতে হবে যে এই নোটটার বিষয়ে অন্য কোনো তারিখে কোনো সুদের কথা উল্লেখ আছে কি না। আর এমনিতে যেহেতু একপক্ষীয় ব্যাংক সমন্বয় বলতেছে তুমি, তাহলে যেহেতু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দিয়ে শুরু করতে হবে, তাহলে আমরা এটাকে ডেবিট করার কথা ছিল কিন্তু আমরা করতে পারি নাই, ব্যাংক কাজটা ক্রেডিট করেছে, মানে আমাদের নামে ব্যাংক টাকাটা জমা করেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের নগদ টাকা বৃদ্ধির স্বার্থে এটাকে যোগ করে দিতে হবে, যোগ করে আমাদের অঙ্কের সমতা আনয়ন করতে হবে। তবে প্রশ্নটা আরেকবার ভালো করে পুরাটা সবাই পড়বা, পড়ে দেখবা এই নোট নিয়ে কারো কোনো সমস্যা, অন্য কোথায়ও কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো সমস্যা আছে কিনা। তাহলে তুমি, আর তোমাকে বলছিলাম একটু আগে জয়েন করবা, কারণ ক্লাস শুরু হয়ে গেলে তো আমাদেরকে ওই নির্ধারিত ক্লাসটা শেষ করার দিকে টার্গেট রাখতে হয়, কারণ এর পরবর্তী দিন তো আর আমি এই ক্লাসে আলাপ করতে পারবো না।
তখন তো আমাকে আবার নতুন ক্লাসের দিকে ধাবিত হইতে হবে। এজন্য একটু আগে আসবা, আমি তো একটু আগে এসেই বসি, তাহলে তুমি মাইক্রোফোনটা অন করে আমার সাথে কথা বলে বলে নিতে পারবা। এই হলো কথাবার্তা। তো আজকের জন্য এখানেই শেষ করতে হবে। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।